দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ। দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। সবুজ বেষ্টনী করতে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। সিলেটে নৃশংস হামলার শিকার আহত খাদিজার অবস্থার আরো উন্নতি। ঘাতক বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি। দুর্ঘটনা রোধে 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত। এবং বছরের পর বছর অচল পড়ে আছে রাজশাহী মহানগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বাতি। সমস্যা সমাধানের আশ্বাস সিটি মেয়রের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি হাফসাতুন নেসা। দেশের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, তেমনি বাড়ছে রোগীদের হয়রানি। এ বিষয়ে ওষুধ অধিদপ্তরের ভাষ্য, যৌক্তিক কারণে দাম বাড়ছে ওষুধের। আর বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ নীতি প্রণয়ন করা গেলে সমাধান আসবে এই সমস্যার। বিস্তারিত শাফিন জাহিদের রিপোর্টে। সপ্তাহখানেক আগেও নিউরো বি ও ক্যালবোডি নামে ব্যথা এবং ক্যালসিয়ামের এই ওষুধের দাম ছিল 150 টাকা। হঠাৎ করে বাড়িয়ে বাজারে এখন সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে বিক্রি হচ্ছে 240 টাকা করে। এছাড়াও গত 1 মাসের ব্যবধানে বেড়েছে বেশ কিছু ওষুধের দাম। গত 1 বছরের হিসেবে দেখা যায় বিভিন্ন ওষুধের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। জরুরি ও অত্যাবশ্যকীয় এসব ওষুধের দাম বাড়ানোর ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বেড়েছে রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানিও। আগে ওষুধ দিছি না, এখন নিতে দাম সব বেড়ে গেছে। এই ট্যাবলেটটা ছিল আগে আপনার 150 টাকা, এখন বাড়ছিল আপনার 240 টাকা। আমার শুরু হলো স্কোয়ার, শেষ করে একবারে লাস্ট পর্যন্ত। পার পিছে 10টা বাড়লে খেতে পারে, কিন্তু 60টা বাড়ে কেমনে খাবে একটা রোগী? ওই একটা বাড়ানো দেখলে আর সবকিছুই এক সিরিয়ালে বাড়ায়। কিসের জন্য বাড়ায়, কি জন্য বাড়ায়, এটা তো আমাদের দেখা দিচ্ছে না। দেশের বাজারে 14,000-এরও বেশি ওষুধ রয়েছে। এর মধ্যে জেনেরিক বা মূল ওষুধের সংখ্যা 3,000। আর জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার দাম নিয়ন্ত্রণ করে মাত্র 117টির। আর বাকিগুলোর ক্ষেত্রে দাম নির্ধারণের স্বাধীনতা ওষুধ ব্যবসায়ীদের হাতে। ওষুধের দাম বাড়ার কারণ জানতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। তবে সরকারের যে প্রতিষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছে, নীতিগত প্রশ্নের অজুহাত দেখিয়ে ওষুধ ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন এর পরিচালক। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো কিছু লজিক, কিছু রেশনালিটি এগুলো কনসিডারেশন করে এগুলো করেছে। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। বর্তমানে দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 736টি। এর মধ্যে শুধু অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে 207টি প্রতিষ্ঠান। আর হাতে গোনা কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করে 80 থেকে 85% ওষুধের বাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল স্বাস্থ্যনীতির অংশ হিসেবে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা। তাই বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ওষুধের কোনো নীতি কার্যকর করা গেলে একদিকে যেমন ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করা যাবে, অন্যদিকে বিভিন্ন সময়ে ওষুধের দাম নিয়ে যে প্রশ্ন ওঠে সে বিষয়টিরও পরিত্রাণ পাওয়া যাবে। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাটা কার থাকবে, কতটুকু থাকবে। তারা এও বলছেন, ওষুধের দাম বাড়ার পেছনে অনেক ক্ষেত্রে দায়ী থাকেন বিক্রেতারাও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। একই পরিস্থিতি দেশের জেলা শহরগুলোতেও। সপ্তাহ ব্যবধানে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। আর ওষুধের দাম বাড়া নিয়ে ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও এর কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। প্রতিদিনের জন্য দাম বাড়তেছে, যে পরিমাণ এমআরপি তার চেয়ে আরো বেশি দাম নিচ্ছে দোকানদারেরা। দেশে অনেকে বলে ওষুধ সাপ্লাই নাই, ওষুধের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। ওষুধের গুণগত মানও বর্তমানে ভালো নাই। আমি 7 দিন ওষুধ খাওয়ার পরে একটু রেজাল্ট পাই না। অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা অন্যান্য যে ক্যাপসুলগুলো, গ্যাসের ক্যাপসুলগুলো আগের চেয়ে এত বেড়ে গেছে যে মানে গরিবের খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে গেছে। স্কয়ার কোম্পানি, আপনার তারপরে অ্যাস্ট্রো ফার্মা, বেক্সিমকো, আপনার তারপরে প্রায় সব কোম্পানি অনেক দাম বাড়াচ্ছে। এটা হট করে দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা বলতে পারবো না। সিন্ডিকেট করে সব কোম্পানির এখন ওষুধের দাম বাড়াইছে। মূলত কেন বাড়তেছে আমরা এটাও জানতেছি না।
কিন্তু আমরা বাড়তে দামে কিনতেছি, বরং বাড়তে দামে বিক্রি করতেছি। স্কয়ার কোম্পানি আমাদের অনেক প্রোডাক্ট স্টক রেখে বন্ধ রেখে মার্কেটে শর্ট ফেলে দেয়, তারপরে পরবর্তীতে যেমন এখন আগে ওনাদের নিরবি ছিল 150 টাকা, এখন এটা 8 টাকা করে ফেলছে, তাহলে 240 টাকা। কোম্পানি আমাদের কোনো ইনফরমেশন দেয় না দাম বাড়বে যে, রাতের দাম বললে সকালে বলে নতুন দাম, আমাদের করার কিছু নেই। ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা বিভিন্ন ফোল্ডার তৈরি করে, ওই ফোল্ডারের পিছনে পয়সা খরচ না করে ওই পয়সাটা যদি ওষুধের ইয়েতে পড়ে তাহলে কিন্তু অনেক বেনিফিটেড হবে। যেন 5 টাকাটা কিন্তু আমি এখন হয়েছে 10 টাকা, এখন কি সবার পক্ষে সম্ভব? গরিব লোকেরা, মেহনতি মানুষেরা এই ওষুধ কিনা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সমিতির নাম করে ফার্মাসিউটিক্যালেরা এরা আর জনগণের মারার জন্য এরা করে দেয়, এদের জন্য জনগণ ওষুধ কিনতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে 5 লাখ গাছ। সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় সাহসিকতার সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এর আগে ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের সাহায্যে দেশের বিভিন্ন জেলায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন। দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে স্লোগানে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি। সমুদ্র বা বড় নদীর যে উপকূল এলাকাটা, ওই সব এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা। এমনকি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য। কাজে আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা, যেটা আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের যে পানিটা সেই গতিবেগটা কমিয়ে দেয়। কাজেই সেভাবে আমাদের কিছু পদক্ষেপ নিজেদেরও নিতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। দুর্যোগ আসবে, দুর্যোগ মোকাবেলা করতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে আমার আহ্বান, যে হ্যাঁ ঝড়ঝাপটা তো আসবেই, কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো সাহসের সাথে, এবং তা করবার মতো ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহর রহমতে বাংলাদেশের এখন আছে। পরে দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা একাধিক স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতার অবসান ঘটিয়ে চীনা প্রেসিডেন্টের সফরে বাস্তব রূপ পেতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এর ব্যয় ধরা হয়েছে 8,000 কোটি টাকা। এই টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চীনের সাংহাই নদীর আদলে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক জোন চায়না সিটি, যেখানে 750 একর জায়গায় স্থান পাবে 150 ভারী শিল্প কারখানা। কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। আরো জানাচ্ছেন কমল দে। একসময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকে কল্পনা বলে মনে করা হতো, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 8,000 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে 14 অক্টোবর বাংলাদেশ আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। চাইনিজ বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করতে পারবেন 774 একর জমিতে। এই চাইনিজ ইকোনমিক জোনটা আগামী 14 তারিখ চায়নার প্রেসিডেন্ট যখন আসবেন, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটা ঢাকা থেকে সরাসরি করা হবে। চীন সরকারের আর্থিক সহায়তায় নগরী পতেঙ্গার নেভাল থেকে শুরু হয়ে এ টানেল শেষ হবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। নদীর তলদেশ দিয়ে চলাচল করবে সব ধরনের যানবাহন। আর আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাংহাই নগরীর অনুকরণে গড়ে তোলা হবে সবগুলো স্থাপনা। ঢাকা বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারের একটা কানেক্টিভিটি ডেভেলপ করবে এবং এই কানেক্টিভিটির ফলে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
অর্থনৈতিক অঞ্চলে মূলত জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, প্লাস্টিক, তথ্য প্রযুক্তি এবং মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কারখানা গড়ে তোলা হবে, যার 30% বিনিয়োগ করবে চীন সরকার এবং বাকিটুকু বিনিয়োগ করবে দেশটির ব্যবসায়ীরা। টেক্সটাইল এবং টেক্সটাইলের অ্যাক্সেসরিজ রিলেটেড ইন্ডাস্ট্রিজ এখানে রিলোকেট হবে। এছাড়া কেমিক্যাল সেক্টরের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ এখানে হবে। প্রযুক্তিভিত্তিক অনেক শিল্প চীনারা, এমনকি রিসার্চ সেন্টারও এখানে স্থাপিত হইতে পারে। চায়না সিটি গড়ে তোলার জন্য 291 একর খাস জমি বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো 430 একর জায়গা অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। অবৈধভাবে লিবিয়া পাঠানোর সময় শাহ আমানত বিমানবন্দর থেকে 39 আটক। পাচারের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আনা হয় চট্টগ্রামে। সিলেটে নৃশংস হামলার শিকার কলেজ ছাত্রী খাদিজার শারীরিক অবস্থা আগের থেকে আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। গতকাল তার লাইফ সাপোর্টও খুলে ফেলা হয়েছে বলে জানান তিনি। এদিকে খাদিজা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় পরিবারের স্বস্তি ফিরে আসলেও ঘাতক বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। কেটে গেছে নৃশংসতার 11টি দিন, তবে এখনো কাটেনি শঙ্কা, উদ্বেগ আর উৎকণ্ঠায় প্রতীক্ষা খাদিজার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়। যদিও প্রতিদিনই একটু একটু করে উন্নতির দিকে কলেজ ছাত্রী খাদিজার অবস্থা। খাদিজার চিকিৎসক রেজাউস সাত্তার সময় সংবাদকে জানিয়েছেন, বুধবার পরীক্ষামূলকভাবে খুলে ফেলা হয় খাদিজার লাইফ সাপোর্ট। পরে তার অবস্থার উন্নতি বিবেচনায় নিয়ে স্থায়ীভাবে খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। এখনো আইসিইউতে আছে, আইসিইউ থেকে স্টেপ ডাউন হয়ে গেলে এনজিওতে যাবে। কালকে সকাল থেকেও ভেন্টিলেটর মেশিনে নাই। ডিসাইড করবেন যে আপনার নেক্সট উইকে কবে করবেন। মেয়ের সুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তি ফিরে এসেছে পরিবারে। প্রত্যাশা পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ঘরে ফিরবে খাদিজা। বৃহস্পতিবার দুপুরে সময় সংবাদকে একথা জানান খাদিজার বাবা। এ সময় হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি। এই সমস্ত উলাবান দেশে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি এটাই চাইলাম যে এর ফাঁসি দ্রুত যেন ফাঁসি দেওয়া হয়। ডাক্তার বলছেন আগামী সপ্তাহে অর্থোপেডিক ডাক্তার আমাদেরকে ডাকবেন এবং আমাদের সাথে পরামর্শ করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করবেন। হাত পা নাড়াচাড়া করতেছে, ডান হাত ডান পা, বাম হাত এবং বাম পা ওকে দিন এবং বাম চোখ, এটা কখনো কাজ করবে কিনা সন্দেহ। গত 3রা অক্টোবর বিকেলে পরীক্ষা শেষে সিলেটের এমসি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বজরুল আলম। সেখানে স্থানীয় হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন সকালে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই বিকেলে অস্ত্রোপচার হয় খাদিজার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ওজনের পণ্য পরিবহনে সড়কের ক্ষতি ও দুর্ঘটনা কমিয়ে আনতে যেসব ট্রাকে অবৈধভাবে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক স্থাপন করা হয়েছে তা আগামী 30 নভেম্বরের মধ্যে খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক্সেল লোড নীতিমালা অনুসারে ওজন পরিবহন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের স্থগিত ধর্মঘট ও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌমন্ত্রী শাহজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, 32 টনের অতিরিক্ত ওজন পরিবহন করতে হলে ট্রাকে আলাদা এক্সেল যুক্ত করতে হবে। এছাড়া আলোচনা ছাড়া হঠাৎ করে ধর্মঘট ডেকে দেশের অর্থনীতিকে জিম্মি না করতে শ্রমিক মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। 4XL এর ক্ষেত্রে 32 টন পর্যন্ত ওজন পরিবহনে আইনগত বাধা নেই, তার মানে এখানে কোনো জরিমানা নেই। 42 টন পরিবহনে 42 টন পরিবহন করার ক্ষেত্রে প্রাইম মুভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করতে হবে। এজন্য 6 মাস সময় নির্ধারণ করা হচ্ছে। 30 নভেম্বরের মধ্যে সকল ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক খুলে নিতে হবে। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও নিরাপদ নয়, তাদেরকেও বিপথগামী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদী কার্যক্রম থেকে রক্ষা করতে হবে বলেও জানান মন্ত্রী। সকালে সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সব শিক্ষকের দায়িত্ব তিনি তার ক্লাস টিচারই হন বা দায়িত্ব ভাগ করে দিয়ে হন,
তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। দেখবেন আস্তে আস্তে তার মধ্যে চিন্তার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার বন্ধুমহল বদলাই যাচ্ছে, অন্য ধরনের একটা মনোভাব সৃষ্টি হচ্ছে। তখন তাকে লক্ষ্য রাখতে হবে যেন সে বিপদগামী হয়ে যাচ্ছে কিনা। আমাদের অনেক শিক্ষক হয়ে গেছেন বিপদগামী, তাই শিক্ষকরাও নিরাপদ নয়, শিক্ষকরাও তারা বিভ্রান্তকারী পথে নিয়ে যাচ্ছে, আর শিক্ষকরা আবার উল্টা ছাত্রদেরকে ধরবার সহজ পথ। এই জন্য আমাদের শিক্ষকের প্রতি নজর রাখতে হবে এবং আমাদের শিক্ষার্থীর প্রতি নজর রাখতে হবে যাতে তারা বিপদগামী না হয়ে যান। 5 বছরেরও বেশি সময় ধরে রাজশাহী মহানগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি অচল রয়েছে। এতে নষ্ট হয়ে গেছে সিটি কর্পোরেশনের লাখ লাখ টাকার সিগন্যাল বাতি। নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও। মেট্রোপলিটন পুলিশ বলছে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আর সিটি মেয়র বলছেন অর্থ সংকট থাকলেও সিগন্যাল বাতিগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে। জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। সময়ের পরিবর্তনে রাজশাহী শহরে মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই যান চলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন 1994 থেকে 2009 সাল পর্যন্ত 3 দফায় নগরীর 23টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগ জানায় 2010 সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। এতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নানা সমস্যায় পড়তে হচ্ছে চালক ও পথচারীদের, বাড়ছে দুর্ঘটনাও। হাত তুলে দাঁড়াতে বলে বুঝতে পারি না, অনেক সময় দেখা যাচ্ছে চলে যায়, সামনে একটা গাড়ি পড়ে যায়, তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিশৃঙ্খলভাবে চললে কিন্তু যানজট পেয়েই যায়। শৃঙ্খলা ঠিক রাখার জন্য যানজটে ট্রাফিক সিগন্যাল লাইট প্রয়োজন। সিঙ্গেল লাইট বাতি না থাকার জন্য সমস্যা হচ্ছে, ট্রাফিক জ্যাম বেঁধে যাচ্ছে সেখানে। 5 বছরে রক্ষণাবেক্ষণের অভাব ও নানা দুর্ঘটনায় পড়ে সিগন্যাল বাতিগুলো বিকল হয়েছে। মেট্রো পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলছেন বাতিগুলো সচল হলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা সিটি কর্পোরেশন যোগাযোগ করব যে তারা যত দ্রুত আমাদের ট্রাফিক লাইট ঠিক করে দিতে পারে, তাহলে আমরা নিশ্চিতভাবেই ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে ভালো হবে এবং নগরবাসীর সুবিধা ভোগ করবে। অবশ্য মেয়র বলছেন সিগন্যাল বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের, তবে অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। পুনরায় চালু করতে এগুলো কিরকম খরচ হবে আর কি একটা এস্টিমেট করতে দিয়েছি। এস্টিমেট হয়ে গেলে আমরা টেন্ডারে যাব, টেন্ডারে গেলে ওগুলো আবার ঠিক হবে আর কি। তার আগে অনেকগুলো কাজ আছে, পাবলিক সচেতনতার ভিতরে ট্রাফিক আইন পাবলিককে জানতে হবে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে প্রায় 60 লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই বাতিগুলো, আর সংস্কার ও পুনঃস্থাপনে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় আরো থাকছে। কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন তৈরি করল খুলনা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ। কৃষি উন্নয়নের স্বার্থে আইন শিথিলের দাবি গবেষকদের। অবৈধভাবে লিবিয়া পাঠানোর সময় চট্টগ্রামে 39 জনকে আটক করেছে র্যাব। গতরাতে শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। দুপুরে পতেঙ্গায় র্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। তিনি জানান, বিমানের মাধ্যমে অবৈধভাবে 130 বাংলাদেশিকে লিবিয়া পাঠানো হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রাত 10:30টায় বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুবাইগামী একটি বিমান থেকে 19 জনকে আটক করা হয়। পরে মধ্যরাতে দুবাইগামী আরেকটি বিমান থেকে আরো 20 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেশের বিভিন্ন স্থান থেকে দালালদের মাধ্যমে চট্টগ্রামে আনা হয়েছিল বলে জানায় র্যাব। তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দালালের মাধ্যমে লোক সংগ্রহ করে এবং পরবর্তীতে কিছু লোক এসে তাদেরকে ভিসা এবং টিকিটগুলো দেয় এবং তাদের এই যাতায়াতের রুট হচ্ছে চট্টগ্রাম থেকে দুবাই, তারপরে তুরস্কের ইস্তাম্বুল, আঙ্কারা এবং পরবর্তীতে লিবিয়া ট্রিপলি। সেখান থেকে পরবর্তী তারা ইউরোপ, বিশেষত ইটালিতে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদ করে এবং নানা সূত্রে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি প্রায় 30 জন দালালের নাম ঠিকানা আমরা পেয়েছি এবং 2টি ট্রাভেল এজেন্সি। তা সারা দেশব্যাপী যে র্যাব ব্যাটালিয়নগুলো আছে তারা এই 30 জন দালাল এবং ট্রাভেল এজেন্সির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম এখনই শুরু করে দিয়েছে। জয়পুরহাটের কয়া সীমান্তে 2 শিশু সহ 5 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির কয়া ক্যাম্প কমান্ডার মনসুর আলী জানান, কয়া গ্রামের বাসিন্দা আশরাফের বাড়িতে মিয়ানমার থেকে আসা 5 জন রোহিঙ্গার অবস্থানের খবরে অভিযান চালায় তারা। এ সময় 2 শিশু ও 2 নারী সহ 5 রোহিঙ্গাকে আটক করা হয়। একই সঙ্গে আশ্রয় দেওয়ার অপরাধে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
আটক ব্যক্তিরা মিয়ানমার থেকে কয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের উপর থেকে ভারত বেঁচে যাই ও বসবাস করতে যে আমাদের বাবা মা আগে চলে গেছে, আমরা পরের থেকে যাচ্ছি। আমাদের বাসা মায়ের মাথে স্যার। কান্দাকাটি করছিল দোকানের সামনে, তাই আমি আবার কয়েল নিতে আসছি, নিয়ে এসে অত দিয়ে কান দিচ্ছে 7:30 কি 8:45 ইনকা বাজে। তো কান্দাকাটি দেখে কয় বা আমি অনেকদিন কিছু খাই না, বা আমার এই ব্যাপার বিপদে পড়ছে, আমাকে থাকার মতো আমি নেই খালি জায়গা দিছি। যশোরে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঝিকরগাছা উপজেলায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গদখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য রাহাতজান সর্দার বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ভাই কিন্তু ফুলমার্কেটের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এবং রানিং মেম্বার, এনাকে আজকে 10টার সময় মার্ডার করা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি এবং তার শরীরে একটা আঘাতের চিহ্ন আছে, যেটা দেখে মনে হচ্ছে যে গুলির চিহ্ন, তবে গুলিটা ঢুকেছে কিন্তু বের হয়নি। মোটরসাইকেলে 3 জন অপরিচিত লোক, আমরা শুনেছি যারা হেলমেট পরিহিত ছিল তারা এসে তাকে গুলি করে স্থান ত্যাগ করে। তো আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ঘটনার সাথে যারা জড়িত আমরা কিছু নাম পেয়েছি, আমাদের টিম কাজ করছে। ফরিদপুরে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিবরামপুর এলাকায় বাড়ির পাশে একটি গাছে মুদি দোকানদার মনসেদ শেখের লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে তার স্ত্রী জাহানারা বেগমকে খবর দিতে বাড়ির ভেতর ঢুকলে বিছানার উপর তার লাশও পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমি দেখলাম যে 2 জন মারা গেছে। এখন কিভাবে কি করে 2 জন মারা গেছে আমি সেটা বলতে পারবো না। ঘটনাস্থলে আইসা ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশটা পেলাম, আর তার স্ত্রীর লাশটা পেলাম তার বেডরুমে বিছানার উপরে। তো আমরা এটা খতায় দেখতেছি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতরাতে খাসির ভিটা গ্রামে সাইফুর রহমান নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে মা সবিরন ও স্ত্রী মমতাজ বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের 5 জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। দুপুরে পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে খরেশের বাড়ি পরিদর্শন করেন তারা। এ সময় পুলিশ ও তদন্ত কমিটির সদস্যরা নিহতের স্বজন ছাড়াও আশপাশের মানুষের সঙ্গে কথা বলেন। এদিকে স্থানীয়রা একে হত্যাকাণ্ড বললেও পরিবারের পক্ষ থেকে এখনো কাউকে অভিযুক্ত করা হয়নি। এদিকে বৈদ্যুতিক তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। গত মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়। এই বাসায় উনি রেগুলার বসবাস করতেন না, উনি অনেকদিন পরে এসে ওই ঘটনা রাতেই ছিলেন, যার ফলে কারেন্টের যে ওয়ারিং যে জিনিসগুলো, সেই জিনিসগুলো মানে ভালোভাবে পরীক্ষিত ছিল না। অনেকদিন পরে ইউজ করার ফলে কোনো তারতম্য থেকে এই শর্ট সার্কিট হতে পারে। ফেনীর পরশুরামের মুহুরীচরের সীমানা নির্ধারণ নিয়ে বাংলাদেশ ভারতের বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মুহুরীচর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমরা যেটা দেখে গেছি এটা খুবই সামান্য, যে কোনো সময় আমরা মনে করি আশা করি হয়ে যাবে। ভারতের থেকে যে সমস্ত আমরা চুক্তি কিংবা যে সমস্ত আমরা সাইন হয়েছে, যে সমস্ত প্রটোকল বলেন, চুক্তি বলেন, সবকিছুই বর্তমান সরকারের আমলেই, যেগুলি নাকি বাংলাদেশের জন্য অতীব জরুরি ছিল, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ছিল, সেগুলি হয়েছে। শুটকি মৌসুমকে সামনে রেখে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা শুরু করেছে মংলার প্রায় 10,000 জেলে।
বন বিভাগ জানায়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মৌসুমকে কেন্দ্র করে দুপুরে উপকূলীয় অঞ্চলের জেলেরা মংলার চিলা খাল দিয়ে দুবলাচরের উদ্দেশ্যে রওনা হয়। জেলেদের নিরাপত্তার জন্য বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ড, র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। চলতি বছর দুবলাচরে 800 বসতঘর ও 7টি ডিপো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে বরগুনায় 20 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে এমন খবরের ভিত্তিতে বিষখালী নদীর মোহনায় অভিযান চালানো হয়। এ সময় মাছ শিকারের সরঞ্জাম ও 2টি ট্রলার সহ 20 জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে 16 জনকে 2 বছর করে এবং অপর 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। খুলনা রূপসা নদীতে ডুবে যাওয়া 800 টন ক্লিংকার বোঝাই জাহাজটি উদ্ধারের তৎপরতা এখনো শুরু হয়নি। গতকাল বিকেলে এমভি টুঙ্গিপাড়া নামে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতি না থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধার কাজ শুরু করতে দেরি হচ্ছে। আগামীকাল নাগাদ কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। মংলার হাতবাড়িয়া থেকে খুলনার সিমেন্ট ফ্যাক্টরি 7 রিং এর জন্য নিয়ে আসা ক্লিংকার বোঝাই কার্গো জাহাজটি বিকেলে খান জাহান আলী সেতু এলাকায় রূপসা নদীতে ডুবে যায়। 250 মেট্রিক টন পর্যন্ত ক্যাপাসিটি তারা হলে উত্তোলন করতে পারবে। তাও আবার বোধহয় খুলনার বাইরে থেকে তাদের একটা জাহাজ নিয়ে আসতে হবে সে উত্তোলন করার জন্য। শুক্রবারের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়। সেই বিষয়ে আমরা বেসরকারি যে প্রতিষ্ঠান যাদের জাহাজটি ডুবি হয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে তারা প্রথম ক্লিংকারগুলো ম্যানুয়ালি তুলবেন। এরপরে জাহাজটি যখন খালি হয়ে যাবে, যখন জাহাজটি উত্তোলনের মতন অবস্থা সৃষ্টি হবে, তখন খালি জাহাজটিকে বা খালি কার্গোটিকে তারা ওখান থেকে উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করবেন। নরসিংদীর মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 34 ঘন্টা পর নিখোঁজ 4 ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকায় মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মেঘনার চরমধুয়া এলাকায় লাশগুলো ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। পরে নিহতদের স্বজনরা লাশ শনাক্ত করে নিয়ে যান। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রায়পুরায় আসার পথে ঝড়ের কবলে পড়ে ভেলুয়ারচর এলাকায় 40 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় বাকিরা তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 4 ব্যবসায়ী। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রবিউল করিমের স্মৃতি রক্ষার্থে মানিকগঞ্জে পুলিশ লাইন্সে একটি মুরাল উদ্বোধন করা হয়েছে। দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান মুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, মা করিমুন্নেসা ও ছোট ভাই সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। যতদিন আমাদের এই পুলিশ লাইন্স থাকবে ততদিন যেন এই মুরালটি দেখতে পান এবং তার যে সন্তান যারা এসছেন, একটা ছেলে এবং একটি মেয়ে, তারাও ভবিষ্যতে তার বাবার এই যে মহৎ যে প্রাণ উৎসর্গ করেছেন এই বিষয়টি দেখে নিজেরা গর্বিত হতে পারেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় সফলভাবে কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন উড়ানো হয়েছে। ঘণ্টায় 38 কিলোমিটার গতিবেগের ড্রোনটি প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে। পরীক্ষামূলকভাবে উড়ানো এই ড্রোনটি দিয়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে চান গবেষকরা। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান ক্যাম্পাসের আকাশে ড্রোন উড়াচ্ছেন। এর প্রধান উদ্দেশ্য ফসলের ক্ষেতে সহজ পদ্ধতিতে কীটনাশক ছিটানো। প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। এর মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আসবে বলে মনে করেন মাহমুদ হাসান। বর্তমানে আমাদের কীটনাশক ছিটানো এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা হাত দিয়ে ছেটায়। তখন আমরা আসলে এটা তৈরি করি এবং এটাতে আপনি প্রায় 1 মিনিটে 1 লিটার পর্যন্ত স্প্রে করতে পারবেন এবং সেটা মাত্র 60 সেকেন্ড সময়ে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক জানালেন, ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে 5 কেজি ওজনের ড্রোনটি একবারে 25 মিনিট উঠতে পারবে। কোনো সময় যদি এটা কোনো
বাধার সম্মুখীন হয় সে বেজ স্টেশনে ফেরত আসতে পারে। এই ক্যাপাসিটি এটার মধ্যে দেওয়া আছে। ভবিষ্যতে আমাদের যেটা চিন্তা, এটা দিয়ে যেন বীজ বা সার এগুলাও স্প্রে করা যায় কিনা। এদিকে গবেষণায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষিকাজের উন্নয়নের স্বার্থে ড্রোন সম্পর্কিত প্রচলিত আইন শিথিল করার দাবি জানিয়েছেন। গভর্নমেন্ট যদি তাদের সাপোর্ট দেয় তাহলে যেটা হবে যে একটা কৃষক এটা তো একজনই কিনতে পারবে, কারণ এগুলো অনেক কস্টলি। সেক্ষেত্রে যদি একটা তাদের সমিতি যেগুলো আছে তাদের থেকে যদি প্রত্যেক এরিয়াতে একটা একটা করে কেনা হয়, অথবা তাদের কাছে আমরা যদি ভাড়াও দিই, তারা এখানে আমাদের এরকম 500-1000 কিছু দিবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন কীটনাশক বা সার এগুলা ছিটাবে, তখন যদি এগুলা শিথিল করা যায় তাদের ক্ষেত্রে আইনটা, সেক্ষেত্রে হয়তো সম্ভব। কারণ এই ধরনের ড্রোন খুব বেশি উপর দিয়ে যাবে না, যেটা হেলিকপ্টার বা এরোপ্লেনের উড়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই ড্রোনটি 200 মিটার উঁচুতে উঠে প্রতিবার 3 লিটার কীটনাশক ছিটাতে পারে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় 5টি বাঙালি সংগঠনের ডাকে 24 ঘন্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর সহ বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে একই চিত্র রাঙামাটিতেও। হরতালের কারণে দোকানপাট সহ বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। গতকাল এই হরতালের ডাক দেয় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনগুলো নেতাদের দাবি, জাতীয় সংসদে সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ হওয়ায় পার্বত্য এলাকার বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবেন। রাজশাহীতে অপহৃত গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী নফিজ আহমেদের দ্রুত সন্ধান দাবিতে মানববন্ধন করেছে সহকর্মী ও স্বজনরা। দুপুরে নগরীর সিএনবি মোড় এলাকায় গণপূর্ত কার্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নফিজ আহমেদের স্বজন ও সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নফিজ আহমেদকে দ্রুত উদ্ধার করে অপহরণে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। গত মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী নফিজ আহমেদকে অপহরণের অভিযোগে রাজশাহীর রাজপাড়া থানায় মামলা করে পরিবার। যশোরের ভবদহ অঞ্চলে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা। সকালে খুলনা নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 2 মাস ধরে ভবদহ স্লুইস গেটে পলি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যশোরের 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। সমস্যা সমাধানে বারবার দাবি জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এই অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। কঙ্কালের মতো অনেকটা দাঁড়িয়ে আছে প্রায় 10 একর জমির ওপর গাইবান্ধার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্রটির মরিচা ধরা অবকাঠামোগুলো। তৎকালীন পাকিস্তান আমলে নির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি এখন গোচারণ ভূমি। এতে দিনের পর দিন কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিষ্ঠানটির এমন দুর্দশার জন্য স্বাস্থ্য বিভাগকেই দায়ী করছেন মানবাধিকার কর্মীরা। তবে প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের প্রচেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। একসময় গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য আস্থার জায়গা ছিল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু দিনের পর দিন উন্নয়নের বদলে হয়েছে চরম অবনতি। স্বাস্থ্যকেন্দ্র জুড়ে হাঁস মুরগি ও গবাদি পশুর অবাধ বিচরণ আর চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনগুলোর করুণ চিত্র বলে দেয় স্বাস্থ্যকেন্দ্রটি এখন আর সচল নেই। কোনো ডাক্তার নাই, রোগী আসে না, অনেক দূর যাওয়া লাগে, কোনো প্রকার চিকিৎসা আমরা পাচ্ছি না। এ নিয়ে বহুবার আমরা আন্দোলনও করছি, আন্দোলন করেও কোনো সুফল আসেনি। হাসপাতালটা জরুরি ভিত্তিতে একটু আধুনিক হাসপাতাল হিসেবে রূপান্তরিত হলে আমাদের সুবিধা হবে। প্রায় 1 যুগ আগে রোগী ভর্তি বন্ধ করে দেয়া হয়। বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও 2 সপ্তাহেও একদিন ডাক্তারের দেখা মেলে না। প্রতিষ্ঠানটির এমন বেহাল দশার জন্য স্বাস্থ্য বিভাগকে দায়ী করলেন এই মানবাধিকার কর্মী। সিভিল সার্জনের দায়িত্ব পালন করলে, উনি সঠিক দায়িত্ব পালন করলে এটা সচল হবে এবং তাদের
সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তবে স্বাস্থ্য কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, ওষুধ ও চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হয় না। তবে প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের পদক্ষেপের কথা জানালেন জেলায় স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি জেলায় একটা করে মেডিকেল কলেজ হসপিটাল চালু করা হবে। যেহেতু আমাদের ওখানে জমি আছে, বিশেষ প্রায় 23 একরের মতো জমি আছে আমাদের, ওখানে ওই জমিতেই ওটা করা সম্ভব। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে ঘটনার অবকাঠামো বিষয়ে সবকিছু জানতে চেয়ে এবং ছবি চেয়ে আমাদের কাছে পাঠাচ্ছে, আমরা ছবি কিছু তুলে পাঠাচ্ছি। স্বাস্থ্য কেন্দ্রটি কত সালে স্থাপন করা হয় জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এমন কোনো তথ্য নেই। প্রতিষ্ঠানটিতে 22টি পদে জনবল থাকার কথা থাকলেও কাগজ কলমে একজন ডাক্তার সহ কর্মরত আছেন 16 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। আর এই আয়োজন উপভোগ করতে জেলা ও আশপাশের এলাকা থেকে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। মাগুরার প্রতিনিধি বিশ্বজিৎ বাপের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ ও শিশু সহ হাজারো মানুষের ঢল নামে মাগুরার কুমারখালী নদীর দুপাশে। কাঁসা আর ঢোলের তালে তালে এগিয়ে চলে প্রতিযোগীদের নৌকা। টঙ্গাখালীর ব্রিজ থেকে শুরু হয় যাত্রা এবং তা দীর্ঘ 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় মালন্দ পঞ্চবটি শ্মশানঘাটে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও নৌকাবাইজ দেখতে আসেন পাশের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুরের দর্শনার্থীরা। ছোটবেলা পদ্মায় অনেক দেখেছি, বাবার বাড়ির দেশে আর শ্বশুর বাড়ির দেশে কিছুদিন আগে দেখেছি, আর আজকে দেখতেছি তা দেখে ভালো লাগতেছে বলে নদীর ধারে দাঁড়াই আছি। আমি এর আগে কখনোই নৌকাবাজ দেখিনি, প্রথম আসছি এবং অনেক সুন্দর লাগছে, অনেক মজা হয়েছে। এরকম নৌকাবাজ যদি মাঝে মাঝে হয় আমাদের খুব ভালো লাগে এবং আমরা এনজয় করতে পারি। আগে ছিল, মাঝখানে কিছুদিন ছিল না, যার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। এখন যদি নতুন করে সৃষ্টি হয় তাহলে নৌকাবাজি আমাদের বিনোদনের একটা নতুন পথ এসে দাঁড়াবে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজক। এই নৌকাবাইজটা একটা পুরনো ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমি এই নৌকাবাইজ আয়োজন করেছি, যাতে ভবিষ্যতে আরো বেশির মাধ্যমে আমি মানুষের উৎসাহিত করতে পারি। প্রতিযোগিতায় মোট 6টি নৌকাও অংশ নেয়। এর মধ্যে রাজবাড়ীর করিম মণ্ডলের দল প্রথম, শালিখার ধীরেন বিশ্বাসের দল দ্বিতীয় এবং আরপাড়ার অমিতের দল তৃতীয় স্থান দখল করে। সময় সংবাদ, মাগুরা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে ওষুধের দাম। হয়রানির শিকার সাধারণ মানুষ, দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। সবুজ বেষ্টনী করতে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। সিলেটের নৃশংস হামলার শিকার আহত খাদিজার অবস্থার আরও উন্নতি। ঘাতক বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি। দুর্ঘটনা রোধে 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুপ সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত। এবং বছরের পর বছর অচল পড়ে আছে রাজশাহী মহানগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বাতি। সমস্যা সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।